আহ, বাংলাদেশ পশ্চিমবঙ্গেরই একটি অংশ ছিল, এখন নেই। 1971 সালে পশ্চিম বাংলাকে ভেঙে তৈরি হয় বাংলাদেশ। পশ্চিমবঙ্গের সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি প্রায় এক। পশ্চিমবঙ্গের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া মোটামুটি এক। খাদ্যাভ্যাস সেটাও এক। পশ্চিমবঙ্গের বহু বড় বড় মনীষী যারা দুনিয়া জোড়া যাদের নাম, তাদের অনেকেরই জন্মস্থান বাংলাদেশ। তারা আমাদেরও নিজের মানুষ, তারা বাংলাদেশের মানুষদেরও নিজের মানুষ। তো সেই বাংলাদেশ থেকে কলকাতা শহরে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী সাকিবা বিনতে আলী। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, আমার পাশে উপস্থিত আছেন সাকিবা বিনতে আলী। কলকাতা শহরে এসেছেন, তাকে পেয়ে আমরা খুব আনন্দিত এবং গর্বিত। আসুন কিছু কথোপকথনের মাধ্যমে সাকিবার কাছ থেকে আমরা জেনে নিই তার জীবনের কিছু অংশ, ছবি, তার সংস্কৃতি, মানসিকতা, এই ব্যাপারে একটু জানার চেষ্টা করি। সাকিবা, অনেক স্বাগত কলকাতা শহরে, পশ্চিমবঙ্গে আমাদের কাছে। আমরা জানি সাকিবা বিনতে আলী একজন স্বনামধন্য অভিনেত্রী বাংলাদেশের। এইবারে এখন কলকাতা শহরে কি জন্য আসা? এবার দাদা, প্রথমেই বলি তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত কষ্ট করে আমায় দেখতে এসেছো। আমার খোঁজ খবর সবসময় তোমরা রাখো। আর পাশাপাশি দুদেশ হিসেবে বলবো আমরা তো মিত্র, বন্ধু। একদম। আমি এবার এ দেশে এসেছি মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড নিতে। 2024, সেটা 3 বছর পর পর হয়। এটা গভর্নমেন্ট পেট্রোনাইজ একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম। আমি খুবই খুবই খুশি। অন্তরের অন্তঃস্থল থেকে আমি আসলে খুবই আনন্দিত যে আমি এরকম একটা অ্যাওয়ার্ড নিতে এদেশে এসেছি। আমি এর আগেও এসেছি অন্যান্য অ্যাওয়ার্ড নিতে, যেমন উমেন্স আইকন অ্যাওয়ার্ড। এছাড়া এর আগে এসেছি গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে, তারপর দিল্লি ফিল্ম ফেস্টিভ্যালে। কিন্তু এই অ্যাওয়ার্ডটা নিয়ে আমি আলাদাভাবে বলবো যে খুবই উৎফুল্ল এই অ্যাওয়ার্ড পেয়ে আমি। চমৎকার, খুব ভালো লাগলো। তো মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, এটাকে তো আন্তর্জাতিক সম্মান হিসাবে ধরা যেতেই পারে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, বল। এবং এখানে যে দুটো নাম জড়িত আছে আমার মানে মনের সাথে মিলে যায়, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। আমার জন্য উনি একজন আইকন। আমি ওনার লাইফস্টাইল, ওনার কথা, যেহেতু আমরা জীবদ্দশায় পাইনি ওনাকে, ওনার কথা, ওনার লাইফস্টাইল আমার খুব আসলে আমাকে অনুপ্রাণিত করে। এছাড়া যেটা আছে এখানে একটা শান্তি শব্দ আছে, যেটা আমাদের এই মুহূর্তে এই দেশে, পৃথিবীতে সব জায়গায় প্রয়োজন। একদম। তাহলে আমি যদি বলি যে মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত তোমাকে এই অ্যাওয়ার্ডের জন্য বেছে নিয়ে অ্যাওয়ার্ড অর্গানাইজিং কমিটি যেটা, তারা একদম ঠিক করেছে। কারণ তুমিও চাও যে পৃথিবীতে সব জায়গায়, তোমার দেশে আমার দেশে শান্তি সুপ্রতিষ্ঠিত হোক। অবশ্যই। এবং মহাত্মা গান্ধীর সমস্ত জীবনের যতটুকু আমি জানি, শান্তির মাধ্যমেই সবকিছু করতে তিনি আগ্রহী ছিলেন। অবশ্যই। খুব ভালো লাগলো তোমার এই মানসিকতাটা জেনে। আচ্ছা, এবার আমি একটু তোমার প্রফেশনাল জীবনে ফিরে যাই। তুমি অভিনেত্রী, সবাই জানে বাংলাদেশে তুমি যথেষ্ট জনপ্রিয়। তো কিভাবে তুমি চলে এলে অভিনয়তে? প্রথম থেকেই কি ইচ্ছে ছিল নাকি চলে এলে? না, আসলে আমি কখনো স্বপ্নেও চিন্তা করিনি যে আমি মুভি অ্যাক্ট্রেস হব বা অ্যাক্টর হব কোনোভাবে। তো আই ওয়াজ এ স্টুডিয়াস পারসন। আমার পড়াশোনার প্রতি খুবই ডেডিকেশন ছিল। আই ওয়াজ এন হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, ভালো রেজাল্ট করতাম। এই অবস্থায় আমাদের ফ্যামিলি ফটোগ্রাফি নেওয়ার সময় স্বনামধন্য একজন ফটোগ্রাফার ইকবাল আহমেদ, ওনার স্টুডিওতে গিয়েছিলাম ফুল ফ্যামিলি। তো তখন ওখানে সামহাউ ইট ওয়াজ এ কোইন্সিডেন্স যে আরো একটা গ্রুপ ছিল, টিম ছিল। সেখানে শাহাদাত হোসেন চৌধুরী, আনন্দধারা মিস বাংলাদেশ ফটোজেনিক, এইটার যে মেইন অর্গানাইজার, উনি ওখানে ছিলেন। তারপরে হচ্ছে তানিয়া আপি অ্যাক্ট্রেস একজন আছেন ওখানকার, সিনিয়র অ্যাক্ট্রেস আমাদের, উনি ছিলেন সাজু ভাই। ওনারা দেখে আমাকে পিক করার পর মামাকে নক করে যে এই মেয়েটা ভালো করতে পারবে যদি মিডিয়াতে আসে। তো সে বলেছে যে উই আর নট শিওর বাট উই ক্যান ট্রাই।
তো তারপরে সামহাও বাসায় বললো, আমি একটু শুনে একটু কিছুটা ইন্টারেস্ট লাগছে, আচ্ছা দেখি না একটা প্ল্যাটফর্ম, একটু হাঁটবো, সমস্যা কি যদি জিতেই যাই। দেন অনেক কষ্ট করে বাবাকে রাজি করানোর পরে ওভাবেই আমি আসলে ফটোজেনিক তোমার এখানে আসাটা শুরু হয়ে গেছে। তুমি তখন কোন ক্লাস পড়ো? আমি তখন ইন্টারে স্টার্ট করিনি, ম্যাট্রিকের পর, লাইক এসএসসি এর পরে, এসএসসি পরে শেষ হচ্ছে। হ্যাঁ, ভালো কথা। এবারে তখন আমি মিস ঢাকা হয়ে যাই, মিস বাংলাদেশ হয়ে যায় ওই সময় 2003 তে। আফটার দ্যাট আমার বাসা থেকে বলছে আচ্ছা এটা হয়েছে, নো ওয়ার্ক। তো আমি দর্শক আপনাদের কাছে একটা কথা বলে দিতে চাই যে একজন তার ইচ্ছে নেই, তাকে জোর করে তুলে নেওয়া হলো এবং সে সিনেমায় এলো। শুধু এলো না, 2003 সালে মিস বাংলাদেশ, তাই তো? 2003 সালে মিস বাংলাদেশ, যার কোনো ইচ্ছাই ছিল না অভিনয়ের দিকে আসা, পড়াশোনা যার ক্ষেত্রে প্রধান ব্যাপার ছিল, বলো এবার। তারপর আর কি যে শুরু হলো, তারপর একটা দুটো হাঁটি হাঁটি পা করতে করতে তোমাদের কাছে পৌঁছে গেলাম। করতে করতে এমন জোরে দৌড়, কলকাতায় এসে আমাদের সাথে বসে এখন এই যে কথা হচ্ছে। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি যে ধরো অনেক রকমের চরিত্রে তো অভিনয় করতে হয়, তোমার ব্যক্তিগতভাবে পছন্দের একটা চরিত্র যদি বলো যেটাতে তুমি অভিনয় করে খুব আনন্দ পেয়েছো? লাস্ট কাজটার কথাই বলি, এটাতে অভিনয় করে আসলেই আনন্দ পেয়েছি, কারণ এখন দেশের যে পরিস্থিতি আফটার করোনা, অনেকদিন তো অনেক কিছু স্থিতিশীল অবস্থায় ছিল না, তার মধ্যেও বিগ বাজেটের একটা কাজ করলাম। এটাতে হচ্ছে ফিমেল ক্যারেক্টার সেন্ট্রিক মুভি না হওয়ার পরও আমি 5টা ক্যারেক্টারে অভিনয় করেছি একটা মুভিতে। তুমি 5 জনের চরিত্রে ওইটা আমাদের দর্শকদের একটু বলো। আসলে ওখানে আমি ফার্স্টে প্রথমের দিকে দেখা যাবে আমি একটা পুলিশ অফিসার, দেন আমাকে দেখা যাবে পকেটমার, পিক পকেটার্স, বিকজ আমার কাজের কারণেই, স্পাই হওয়ার কারণেই। দেন আমাকে ওখানে দেখা যাবে একটা স্টুডেন্ট হিসাবে, মেডিকেল স্টুডেন্ট। দেন আমাকে দেখা যাবে একটা হাউসওয়াইফ হিসেবে, এন্ড আফটার দ্যাট ফাইনালি আমাকে দেখা যাবে আসলে আমি কি। আচ্ছা, তাহলে এখানে আমি এটা বুঝলাম সাকিবা, এখানে ধরো এই যে তোমার 5টা তো ডিফারেন্ট চরিত্র, একটা তোমার পুলিশ অফিসার, তারপরে পকেটমার, তো তোমার ভেতরের যে ট্যালেন্ট তুমি সেটা 100% ইউজ করতে পেরেছো আমার মনে হলো কিন্তু শুনে। দর্শক আপনাদের বলি, আমাদের হিন্দি ছবিতেও আছে গোবিন্দা। আমার তো শুনতে শুনতে গোবিন্দার কথা মনে পড়ছিল। সব ছবিতে 2, 3, 3 রকম 2 রকম ক্যারেক্টারে তিনি অভিনয় করে থাকেন। অমিতাভ বচ্চনের মহান আছে, হ্যাঁ, আর আপনার রজনীকান্তেরও একটা সিনেমা আছে যেখানে রজনীকান্ত 4টে না 5টা চরিত্র অভিনয় করেছিল। সেই সাকিবাও সেরকম 5টা চরিত্রে একসঙ্গে অভিনয়। দাদা ওনারা অনেক সিনিয়র মোস্ট পার্সন, ওনাদের সাথে তো তুলনাই হয় না। তারপরে আমি বলবো যে ওনাদেরকে দেখে ইন্সপিরেশনটা পাওয়া যে একটা মানুষকে কতটা ভাঙা যায়, কতটা মোল্ড করে, কতটা চেঞ্জ করে করে কাজ করা যায়। তা আমি আমাকে লাকি বলবো নিজেকে যে এরকম একটা ক্যারেক্টারে কাজ করতে পেরেছি। আসলে না, আমি এখানে একটা কথা বলি, তবে যিনি ডিরেক্টর, বাংলাদেশে তো অনেক অভিনেতা অভিনেত্রী আছে, তার মধ্যে থেকে তিনি যখন তোমাকে বেছে নিয়েছেন, তিনি নিশ্চয়ই বুঝেছেন যে একে ভাঙা যাবে, 5 টুকরো করা যাবে, সাকিবাকে 5 টুকরো করা যাবে। পুলিশ অফিসার করা যাবে, এক্সেলেন্ট। পকেটমার করা যাবে, এক্সেলেন্ট। হাউসওয়াইফ ওকে, স্টুডেন্ট ওকে, তারপরে তুমি তোমার মতো। তো এটা তো ডিরেক্টর যখন তোমাকে পছন্দ করেছে, আমাদের মেনে নিতেই হবে। অভিনয় প্রতিভা নিয়ে তুমি জন্মেছো, এবং দর্শকদের তরফ থেকে এবং হটলাইন নিউজের তরফ থেকে যিনি তোমাকে পিক করেছিলেন প্রথম ছবি তুলতে গিয়ে, তার প্রতি আমাদের ধন্যবাদ জানানো রইল। কারণ তিনি তোমাকে পিক না করলে তোমার কাজকে আমরা এরকম আজ উনি পৃথিবীতে নেই। উনাকে আমি বলবো আমার মিডিয়া লাইফে আমার বাবার মতোই, উনি পিতৃতুল্য, কারণ আমি ওনার সন্তানের মতো। উনি আমাকে হাতে ধরে তৈরি করেছে এবং সব সময় অভয় দিয়ে গিয়েছে, সত্যের পথে থাকবা, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবা, কোনো কাজ করলে করবা, টাইম মতো করবা, না করলে বলে দিবা পারবো না। তো ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার যে ফার্স্ট ডিরেক্টর মন্তাজুর রহমান আকবর ভাই, আমি তখন অনেক স্কিনি, অনেক ছোট্ট মানুষ। উনি বলছে যে ওই যে আপনি যে বললেন অ্যাডোলেসেন্স এর কথা, উনি বলেছে তোমাকে একটু ম্যাচিউর লুকে আসতে হবে, ইউ হ্যাভ টু ইট মোর, তারপরে তোমাকে ফাইট শিখতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, ডাবিং, গলা গার্গেল করা, প্র্যাকটিস, অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। যেহেতু ওই যে বললাম আই ওয়াজ নট প্রিপেয়ার, আমাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হয়েছে, ফিজিক্যালি স্ট্রং হয়ে কাজ করে, এক্সারসাইজ করে, ফাইট
শিখে নাচ শিখে অনেকটা ডেভেলপ করতে হয়েছে। ফাইট শেখা মানে নাচ তো সবাই শেখে, ফাইট শেখা মানে তুমি কি? আমি অ্যাকশন ফিল্ম থেকেই আসা। আমি একটু লম্বা, ধরেন একটু স্ট্রেট টাইপের, একটু বোল্ড টাইপের ক্যারেক্টার আমার সাথে নাকি বেশি স্যুট করে অ্যাজ পার ডিরেক্টরস ওয়ার্ড। তো সে কারণে আমাকে একটু বেশ স্ট্রাগল করতে হয়েছে। লাইক এই যে ছবিটার কথা বললাম, মিজানুর রহমান মিজান ওনার ডিরেক্টর, উনি 5টা ক্যামেরা চারদিকে এট এ টাইম চলেছে, আমরা অ্যাকশনের কাজ করেছি সো দ্যাট ফাস্ট কাজটা হয়। তো ছবিটার নাম কি সেটা দর্শক? হ্যাঁ অবশ্যই দর্শক, আপনারা আমার সাথে অবশ্যই হলে গিয়ে তোলপাড় ছবিটা আসলে দেখবেন। আর আপনাদের এদিকে আশা করি ছবিটা রিলিজ পাবে কিনা বুঝতে পারছি না, যদি না পাই অবশ্যই ওটিটি প্ল্যাটফর্মে পাবেন। ইউটিউবে সার্চ করবেন, সাকিবা দিয়ে সার্চ করলে আমার অনেকগুলো কাজ খুঁজে পাবেন। আপনারা অবশ্যই বাংলাদেশের কাজ কি টাইপের হয়, আমি কি কাজ করছি, আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন আমাকে জানাবেন। হ্যাঁ, এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়লো, এটা তো আমরা করবো। এবারে আমি আরেকটা কথা জিজ্ঞেস করি, তোমার কথা থেকে বেরিয়ে এলো যে অ্যাকশন মুভি করতে বোধহয় তোমাকে বেশি আমাকে অ্যাকশন মুভির দিকে। এই যে অ্যাকশন মুভি, তো প্রথম থেকে তো অ্যাকশন মুভিটাই বোধহয় তোমার বেশি। হ্যাঁ, আমার ফার্স্ট মুভির নাম ছিল লাইফ রিলেটেড একটা কথা শুনলে বুঝতে পারবেন, জীবনের গ্যারান্টি নাই। জীবনের গ্যারান্টি নেই, মানে লাইফের কোনো গ্যারান্টি নেই। সো উই শুড ওয়ার্ক at this moment, যেটা করা সেটা ঠিক মতো করা উচিত। তো এটা হলো ফার্স্ট। সেকেন্ড ছবি 15 দিনের মধ্যে করলাম ভণ্ড নেতা, ওটাও হচ্ছে মারামারি ভণ্ড নেতা। আচ্ছা, তারপরে করলাম আমাদের প্রয়াত মান্না ভাই, আমাদের দেশে এখানে যেমন মিঠুন চক্রবর্তী দা অনেক সিনিয়র, অনেক ইমোশনালি অ্যাটাচ জনগণের সাথে, পাবলিকের সাথে। আমাদের ওখানে মান্না ভাই, ওনার 56তম নায়িকা ছিলাম আমি। আই ওয়াজ লাকি টু হ্যাভ হিম। লাস্ট একটা ছবি করার পরে উনি মারা যান। তো ওই ছবিটাও করেছি এরকম, ওখানে আমি সাংবাদিক ক্যারেক্টারে কাজ করেছি। সো একটার পর একটা ছবি আসলে আমার চলে আসছিলই ওই টাইপের, যে একটু অ্যাকশন টাইপ। দুর্ধর্ষ করলাম সাকিব ভাইয়ের সাথে, সাকিব খানের সাথে করলাম দুর্ধর্ষ ছবিটি, সুপার ডুপার হিট। এখনো বারবার হল, এটা কিছুদিন পর চালাই, টিভি চ্যানেলে চালাই ঈদের সময়ও। তো ওখানে আমার ডাবল ক্যারেক্টার আছে, পাগলের ক্যারেক্টার আবার সুস্থ মানুষের, ওখানেও দুটো। আসলে আমার উপর প্রেশার লোড দিতে পছন্দ করে মনে হয়, তুমি নিতে পারো বলে। আচ্ছা, আরেকটা আমার প্রশ্ন চলে আসছে, ধরো এই যে তুমি অ্যাকশন মুভি করো, এটা তো অনেক কিছু রিস্কি সিন করতে হয়। হ্যাঁ, অবশ্যই করতে হয়। ওটা একটু শুনি কিরকম কি হয়। অনেক কান্ট্রিতে হয়তো বা ডামি ইউজ করে, আমি যেটা আমার ক্ষেত্রে করি, আমার একটু হাইট ভালো আর ফিজিক্যালি কনস্ট্রাকশনটা একটু ডিফারেন্ট দেন আদার। এমনিও সবার থেকে আলাদাই হয়, তারপর আমি চেষ্টা করি স্টান্ট গুলো নিজে করার। আমরা শুনবো স্টান্ট গুলো তুমি নিজে করো? হ্যাঁ, নো ডামি শট। আমি স্টান্ট গুলো নিজে করি। 2-3 আওয়ার্স এমন হয়েছে বেল্টের মধ্যে ক্রেনের উপরে ঝুলে থাকতে হয়। and I do that, মানে willingly do that because আমার ভালো লাগে, কারণ আমি এডিটিং এ যাই। আমার একটা বাজে অভ্যাস, আবার ভালো অভ্যাসও বলবো, আমি প্রতিটা রাশ কাট দেখি এডিটিং এর সময় যাই। তখন যখন এক একটা ছবি শেষে এই জায়গাটা একটু এরকম হলে ভালো হতো, ওই জায়গায় ওই মানুষটা ওরকম করেনি, বা আমি এই জায়গাটার রানটা কম করেছি, বা এই জায়গাটা লোডটা বেশি নিয়েছি কিন্তু বোঝা যাচ্ছে না ফেসিয়াল এক্সপ্রেশনে, এগুলো খেয়াল করি। তো তখন আমি দেখেছি যতটুকু নিজে করা যায় না, একটা আত্মতৃপ্তি থাকে, ভালো হয়, কনফিডেন্স বাড়ে। তো এই যে ধরো কোনো একটা স্টান্ট, তুমি যখন প্রথম একটা স্টান্ট করলে ভয় লাগেনি? প্রথমবার তো অনেক ভয় লেগেছিল, বাট আমার ফার্স্ট ডে ফার্স্ট শট ফার্স্ট টেক ওকে ছিল। আমি এটা ফার্স্ট ডে ফার্স্ট শট ফার্স্ট টেক ওকে ছিল, এন্ড এটা নিয়ে পেপার পত্রিকা সব জায়গায় নিউজ ছিল, এখনো খুঁজলে পাওয়া যাবে। এন্ড দ্যাট ওয়াজ প্রথম শট ছিল আমিন খান, আমাদের আরেকজন হিরো। ওই যে প্রথম আমার সেকেন্ড ছবি আগে রিলিজ হয়েছে, এই জন্য জীবনের গ্যারান্টি নাই বললাম। ফার্স্ট ছবি ভণ্ড নেতা, যেটা ফার্স্ট শটই ছিল, আমি গান তাক করে আছি হিরোর দিকে, আমি হেঁটে আগিয়ে যাচ্ছি, আই উইল শুট হিম, বিকজ আমি মনে করছি আই ওয়াজ এ ইন্টার্ন স্টুডেন্ট, ডক্টর হব আমি, এবং আমার প্যারেন্টস কে সে মেরেছে। আচ্ছা, সো টু টেক দ্য রিভেঞ্জ। ফার্স্ট শট ওয়াজ লাইক দিস, বিকজ আমি পুরোটাই ভ্রমের মধ্যে, ভুলের মধ্যে ছিলাম যে সে আসলে মেরেছে, ব্যাপারটা তা হয়নি, পরে দেখা গেছে। বাট টিল হাফ অফ দ্য মুভি আমি ধরেই নিয়েছি হি ইজ দ্য পার্সন। সো আমি এরকম গান নিয়ে তার দিয়ে আগিয়ে যাচ্ছি। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ডে ফার্স্ট শট। আমার মনে হচ্ছিল আমার হাত কাঁপবে, পা কাঁপবে, কিন্তু আল্লাহর রহমতে বা সামহাউ সাম মিরাকেল হ্যাপেন্ড, ইট ডিডন্ট হ্যাপেন লাইক দিস। এখানে একটা ব্যাপার কি বলতো, মানে তুমি ইউ হ্যাভ বিন মেড ফর দিস। আমার মনে হয় মেবি নালে কোথায় আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কোথাও কোনো মিডিয়া মানে কালচারাল সেক্টরের মানুষ নেই। কোত্থেকে কোথায় তুমি চলে এসেছো না, তুমি চলে এসে একটা দেশের সবার চোখের মনি হয়ে আছো।
এটাও তো একটা আপনাদের ব্যাপার, দোয়া, এটা তো আপনাদের দোয়া। এটা ট্যালেন্ট, অ্যাট দ্য সেম টাইম ভগবানের আশীর্বাদ না থাকলে এটা হ্যাঁ, কিন্তু হয় না। না, তো তুমি সেটা পেরেছো এবং তার জি, জন্য আমাদের সৌভাগ্য, আমরা ভালো ভালো ছবি দেখছি, তোমার আরো অভিনয় দেখবেন দেখছি। ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি রিসেন্ট খুব মানে 1-2 দিনের মধ্যে যে পাঁচটা চরিত্র অভিনয় করলে, এই ছবিটা শেষ করেছো? শেষ হয়ে গিয়েছে, শুধু আমাদের এডিটিংটা বাকি, করছি, ডাবিং ছবিটার বাকি। নামটা আরেকবার। তোলপাড়, ছবিটার নাম তোলপাড়। আর এছাড়াও কিছু ছবি আছে, আমার ভিউয়ার্সদের জন্য বলি, আপনারা অনলাইনে গিয়ে সাকিবা, SHAKIBA, আমি আবারও বলছি SHAKIBA, সাকিবা লিখলে অনেকগুলো মুভির নাম আসবে, আপনারা একটু একটু দেখেন। আবারও তোমার দেশের একটা মজার মুভির কথা বলি, সেটা হচ্ছে আমি একটা মুভি করেছি আবু সাইদ ভাইয়ের, ওটার নাম হচ্ছে রূপান্তর। রূপান্তর, হ্যাঁ, রূপান্তর মানে হচ্ছে ট্রান্সফরমেশন। তো এটা হচ্ছে একলব্য দ্রোণাচার্যের গল্প আছে। তো আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল বিকজ হি ওয়াজ ফ্রম লো কাস্ট। তো তারপরে সে কিভাবে তীর চর্চা করে, হ্যাঁ হ্যাঁ, এবং তীরন্দাজ হয় ভালোভাবে দুটো আঙ্গুলে। এই তীরটা এভাবে ধরা হতো বিকজ এই আঙ্গুলটা কেটে দিয়েছে। এটার উপর, হ্যাঁ, গুরু দক্ষিণা হিসাবে এই পুরোটা স্টোরি নিয়ে আমরা একটা কাজ করেছি, যেটা এদেশে আমরা আসলে রিওয়ার্ডেডও হয়েছিলাম, গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডে ফার্স্ট হয়েছিল এটা। হ্যাঁ, ফেরদৌস ভাই আছেন, আমি আছি, আমাদের সাথে আরো আছে। তো ওখানে আমি একটা ক্যারেক্টার প্লে করেছি, তোমাদের দোয়ায় দাদা, তোমাদের আশীর্বাদে। সো আসলে অনেক কাজই আমার আছে, আপনারা দেখলে ভালো লাগবে। যেমন রিসেন্ট আরো একটা কথা বলি, রোহিঙ্গা ইস্যু নিয়ে তো সারা বিশ্বে এই মুহূর্তে চলছে অনেক কিছু। আর বাংলাদেশ তো ভালোবাসার বশবর্তী হয়ে হোক, উইকনেসের বশবর্তী হয়ে হোক, বা আমরা মানুষের প্রতি মানবিক হয়ে হোক, আমরা কিন্তু রোহিঙ্গাদেরকে আমাদের দেশে পুনর্বাসন করে দিয়েছি। তো এই রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা মুভি হয়েছে, একজন স্বনামধন্য ডিরেক্টর, ওনার নাম হচ্ছে ওয়াহিদুজ্জামান ডায়মন্ড, উনি এই ছবিটা করেছে। এটাতেও আমি কাজ করেছি, এটাতেও আমি কাজ করেছি। এই যে রোহিঙ্গাদের নিয়ে ছবিটা হয়েছে, তোমাকে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে যেতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমরা রোহিঙ্গা ক্যাম্প, ওখানে উখিয়া বলে একটা জায়গায় আছে, এটা আমরা যেখানে থাকি, বা বেসিক্যালি আমাদের যে ফিল্ম সিটি বা যেখান থেকে কাজ হয়, সেখান থেকে প্রায় 11-12 ঘন্টা জার্নি দূরে। তারপর হচ্ছে বাইকার, তারপরে হচ্ছে ধরো কক্সবাজার থেকে এটা টেকনাফের সাইডে ভিতরে যেতে হয়, পাহাড়ে উঠতে হয়েছে। পাহাড় ধরো দাদা কি বলবো, 4-5 তলা বিল্ডিং দিয়ে বলছি, সমান উঁচু। এভরিডে ভোর 6টা থেকে টিল সানডাউন আমাদের আপ ডাউন করতে হতো 1000 বার। উঠছিলাম যে শট, অবশ্যই শুটিং এর জন্য, শটের জন্য, দৌড়াদৌড়ির জন্য। তারপরে আবার আমার ডিরেক্টরের প্রশংসা করেই বলছি যে আমাদেরকে যে কাজটা 15-20 দিনে শেষ হওয়া সম্ভব ছিল, উনিও প্রায় 40-50 দিন আমরা রিটেক করে গেছি, বিকজ উনার শট পছন্দ না হলে উনি এই যে করেছি সব বাদ, আবার করছি। হ্যাঁ, বিকজ উনি মনোপুত হচ্ছে না। তারপর সানরাইজের জন্য ভোরবেলা 4টার সময় উঠে বসে একটা শট, একটা রোহিঙ্গা শিশু সূর্যের দিকে তাকিয়ে তার দুঃখ প্রকাশ করবে, বাচ্চা একটা ছেলে, 2-3 বছরের একটা ছেলেটা একটু বুঝতে পারছে না, পথ শিশু যারা, ওদেরকে দিয়ে কাজটা করানো হয়েছে। তারপরে হচ্ছে সূর্য ওঠার সিনটা হচ্ছে না, এই 4টার সময় থেকে বসা। তারপরে হচ্ছে পণ্ডিত যারা ব্যক্তি আছেন, আমি তোমাদের ভাবে অত সুন্দর করে গুছিয়ে বলতে পারছি না, যারা যে প্রণাম করেন সূর্যোদয়ের সময়, ওই শট গুলা নেওয়ার জন্য আমরা ভোরবেলা থেকে সবাই, এবং এট এ টাইম পুরো ইউনিট একসাথে 150 জনই প্রেজেন্ট, কারণ আমরা কেউ জানি না পরবর্তী শটটায় আমরা আছি কি নেই। সো কন্টিনিউয়াস স্ট্যান্ড বাই ছিলাম আমরা এই কাজটাতে, কন্টিনিউয়াস এভরিবডি, মানে এভরি সিঙ্গেল ডিরেক্টর থেকে শুরু করে, প্রোডিউসার থেকে শুরু করে, টোটাল ইউনিট, প্রত্যেকটা আর্টিস্ট। বাহ, এটা কোন সময় হয়েছিল? শীতকাল, গ্রীষ্মকাল? একটা সময় না, হোল ইয়ার ধরে হয়েছিল দাদা। একটু ভেঙে কিছু শট ছিল হচ্ছে যখন ওরা বের হয়ে আসে আরাকান রাজ্য থেকে, ওই সময়টা পানি, বৃষ্টি, ঝড় দেখানোর জন্য আমরা ঠিক ঝড়ের জন্যই ওয়েট করেছি, ঝড়ের টাইমটা, বৃষ্টির টাইমটাই ওয়েট করেছি। একদম ন্যাচারাল জিনিস। ওটা তো আমাদের এখানে অবশ্যই দেখা যাবে। চান্স নেই না, রিলিজ হওয়ার চান্স নেই, ইউটিউবে সব দেখতে পারবেন, স্ট্রিম করতে পারবেন। KIBA সাকিবা, এটা টাইপ করলেই তো অনেক কিছু পাওয়া যাবে। তো সাকিবা, অনেক ভালো লাগলো কথা বলে তোমার সাথে। আমারও ভালো লাগলো, অনেক বছর পর দেখা হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে সেদিন দেখা হয়ে গেছে। তো আমরা পরে আবার, তুমি যখন আসবে নিশ্চয়ই যোগাযোগ হবে, তখন আমরা আবার কথা বলবো। দর্শক, আপনাদের জন্য আশা রাখছি, আশা না,
দাবি রাখছি সামনের বার যখন সাকিবা এখানে আসবে তখন আপনাদের জন্য আরো ভালো ভালো ছবির খবর নিয়ে আসবে। অবশ্যই। এবার আমাকে বিদায় দিন। আমি অঞ্জন ব্যানার্জি সাকিবার সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।